রিলেশন স্পোর্টস অনলাইনে আজকে আমরা মুখোমুখি হব বসুন্ধরা কিংসের সভাপতি জনাব ইমরুল হাসানের সাথে। সাফল্যময় ক্যারিয়ার দেখে আসছে বসুন্ধরা কিংস এবং যার নেপথ্য কারিগর হচ্ছেন এই ইমরুল হাসান। আজকে আমরা তার সাথে মুখোমুখি। ইমরুল ভাই, আপনাকে স্বাগতম রিলেশন অনলাইন স্পোর্টসে। বসুন্ধরার যে সাফল্য আমরা দেখছি এবং বসুন্ধরা যে বাংলাদেশ ফুটবলে যে একটা দৃশ্যপট চিরাচরিত দৃশ্যপট যে ছিল বদলে দিয়েছে, এর নেপথ্য কারণটা কি বা কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই ফুটবলে যাত্রা শুরু করেছিলেন? আসলে বসুন্ধরা কিংসের যে বর্তমান যে সাফল্য, এর পেছনে অবশ্যই অনেক ঘটনা আছে। তো আমি যদি শুরু থেকে বলতে চাই, তাহলে শুরুতে আমি আমাদের বসুন্ধরা গ্রুপের যিনি সম্মানিত চেয়ারম্যান আছেন আহমেদ আবু সোবহান স্যার, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এবং পাশাপাশি ওনার সন্তানদের প্রতি যারা আমাদের ব্যবস্থাপনার সাথে জড়িত আছে, কারণ ওনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা না থাকলে আসলে বসুন্ধরা কিংস যেমন প্রতিষ্ঠিত হতো না, ঠিক তেমনি আজকের অবস্থানে আসতে পারতাম না। আপনারা জানেন যে সোবহান ফ্যামিলি কিন্তু খুব ক্রিয়াবান্ধব একটা ফ্যামিলি। আমাদের চেয়ারম্যান স্যারের বড় ভাই আব্দুল সাদেক বাংলাদেশের ফুটবল এবং হকির জগতে একটা কিংবদন্তি নাম। তো ওনার ধারাবাহিকতায় ওনারা সবসময়ই বসুন্ধরা গ্রুপ খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করে আসছে। তো একদিন ঘটনাক্রমে কথা প্রসঙ্গেই বাংলাদেশের ফুটবল নিয়ে কথা হচ্ছিল। তখন বাংলাদেশের ফুটবলের পিছিয়ে পড়া এবং ফুটবলটাকে কীভাবে আগের অবস্থায় নিয়ে যে সম্পর্কে চ্যাম্পিয়ন্সের সাথে কথা হচ্ছিল। আসলে ঘটনাক্রমে বসুন্ধরা কিংসের জন্ম। তো বসুন্ধরা কিংসের জন্মটা ঘটনাক্রমে হলো। আমরা কিন্তু মূলত দুটি উদ্দেশ্য নিয়ে এই ফুটবল আগমন করেছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে ধরেন বাংলাদেশের ফুটবলের যে মান আছে সেই মানটাকে ফিরিয়ে আনা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা। আর স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আগেকার দিনে কিন্তু ফুটবলে অনেক ক্রেজ ছিল, অনেক দর্শক মাঠে এসে খেলা দেখতেন। সেটা থেকে কিন্তু দর্শকরা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছিল। সেই ফিরিয়ে নেওয়া মুখগুলোকে আবার মাঠমুখী করা, এটা ছিল আমাদের স্বল্পমেয়াদী লক্ষ্য। তো আমার মনে হয় এই কয়েক বছরের পথ পরিক্রমায় অন্তত আমাদের একটা উদ্দেশ্যে কিছুটা হলেও সফলতা অর্জন করেছে। আপনারা যদি একটু আমাদের দেশের লিগগুলো খেলাগুলোতে দেখেন যে বিগত 4-5 বছরের পূর্বে তুলনায় বর্তমানে কিন্তু মানুষ খেলা দেখছে এবং দেখতে মাঠে আসছে। আমি মনে করি যে এক্ষেত্রে আমরা কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি। আর পাশাপাশি যেটা ফুটবলের মান যেটা উন্নয়ন করা, এটা আসলে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে আমার মনে হয় যে বসুন্ধরা কিংস আসার পরে আমরা একটু ভালো মানের বিদেশি প্লেয়ার এনেছি এবং আমাদের পাশাপাশি অন্যান্য দলগুলো কিন্তু বর্তমানে অনেক ভালো উন্নত মানের বিদেশি প্লেয়ার আছে, যার ফলে লিগটা কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে আগের বছরের তুলনায়। এই লিগটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়াতে কিন্তু আমার মনে হয় যে জাতীয় দলে খেলার মানও পূর্বের তুলনায় বেড়েছে, যার ফলাফল কিন্তু আমরা জাতীয় দলে ইদানিংকালের খেলাগুলোতে দেখতে পাচ্ছি। সুতরাং আমার মনে এদিক দিয়েও আমরা আসলে ফল পেতে শুরু করেছি। তো আমার মনে সব মিলিয়ে আসলে আমরা সঠিক পথে আছি। না, কিন্তু ফুটবলে যে জৌলুস বলতে আমরা যেটা বুঝাই 80 দশক বা 90 দশক যে ফুটবলটা দর্শকদের হুমড়ি খেয়ে পড়া, সেইটার কতটা মানে কমতি আছে আপনি মনে করেন? আরেকটা বিষয় প্রশ্ন করি ইমরুল ভাই, সেটা হচ্ছে যে ফুটবলটা আসলে হয়ে যাচ্ছে ঢাকা কেন্দ্রিক, যদিও পেশাদার লিগটা হচ্ছে ঢাকার বাইরে গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ কিংবা ময়মনসিংহ সব জায়গাতে হচ্ছে, কিন্তু ঠিক ওইভাবে জেলাভিত্তিক লিগ ঠিক এগুলো হচ্ছে না। আসলে 80 এবং 90 দশকের ফুটবলে যে উন্মাদনাটা ছিল সেটা অবশ্যই বর্তমান যুগের বা বর্তমান প্রজন্মের কাছে আসলে অকল্পনীয়। আসলে ওরা সেটার সাথে কল্পনাও করতে পারবে না যে ফুটবলে কি ক্রেজ ছিল। আবাহনী এবং মোহামেডান যেই দ্বৈরথ ছিল সেটা আসলে বিশ্ব বিরল বলা যায়। কারণ মোহামেডান আবাহনী যখন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতো, আমার মনে হয় যে 7-8 দিন আগে থেকে খেলার যে স্কুল কলেজ বলে অফিস আদালত বা সর্বত্রই খেলা নিয়ে আলোচনা হতো, বর্তমানে যেটা অবশ্যই অনুপস্থিত। তো এটাকে আমি শুধুমাত্র ফুটবলের মানের অবনতি বলবো না, আমি আসলে যদি কিছুটা ব্যাখ্যা করতে চাই বিশদভাবে, তাহলে আমার মনে হয় যে আগেকার দিনে আপনি যখনকার কথা বলছি তখনকার দিনে আসলে বিনোদন বলতে কিন্তু ছিল ফুটবল, এবং আমরা যদি বলি পাশাপাশি বাংলা চলচ্চিত্র। আসলে লোকজন বিনোদনের অংশ হিসেবে ফুটবল খেলা দেখতে মাঠে যেতেন। আর কিন্তু বর্তমানে কিন্তু ফুটবলটা একেবারে আপনার হাতের মুঠোয় চলে আসছে, সুতরাং যার ফলে অনেকেই হয়তো মাঠে গিয়ে খেলা দেখেন না। কিন্তু তারপর আমার মনে হয় যে এর পিছনে আমি ফুটবলের এই যে
দর্শক বিমুখতার কারণে যদিও আমি সেই দলটাকে সমর্থন করি, মহারানের পিছিয়ে পড়াকে দায়ী করব। কারণ আবাহনী মহারান যে দৈরথ ছিল বিগত অনেক বছর ধরে, সেই দৈরথটুকু নাই মহারান ক্রমান্বয়ে পিছিয়ে পড়াতে, এবং মহারানের এই সাফল্যহীনতার কারণে কিন্তু এক শ্রেণীর মানুষ, বিশেষ করে যারা মহারান সমর্থক, তারা কিন্তু ফুটবল থেকে একটু দূরে সরে গেছেন। তা আবার যদি মহারান আবাহনী সেই দৈরথটুকু আবার ফিরে আসে, আমার মনে হয় যে পাশাপাশি নতুন শক্তি আমরা আছি, এবং আরো যদি দু একটা দল ভালো অবস্থানে আসে এবং শক্তিশালী দল গঠন করে, আমার মনে হয় যে ফুটবলে সে উন্মাদনাটা অবশ্যই ফিরে আসবে। আপনি যে দৌড়ের কথা বললেন, যে মহারান আবাহনী সেই দৌড়, এবং স্টেডিয়ামে এই জন্য মারামারি হয়েছে, অনেকে মারাও গেছেন, সেটা আমরা এখন আর চোখে দেখি না। আপনার কারণ কি, দৌড়টা এই কমে যাওয়ার কারণটা কি মনে করেন? এটা কি আমি আপনাকে রাজনীতিকরণের কথা বলবেন? না, আমি আসলে রাজনৈতিক ওই দিকটাতে যাচ্ছি না। আমার মনে হয় যে মহারান ক্লাব পরিচালনা যারা আছেন, তারা যদি আরেকটু দূরদর্শী সম্পন্ন হতেন, তাহলে আমার মনে হয় যে মহারান এতটা পিছিয়ে পড়তো না, এবং সেই দূরটুকু অনেকটুকু বর্তমানে জিয়ে থাকতো বলে আমার বিশ্বাস। আমি এক্ষেত্রে মহারানের কর্মকর্তাকে দায়ী করব। না, আপনি বসুন্ধরা কিংসের সভাপতি হয়ে মহারানের একটু দারুণ সমর্থক, বাট এই কথাগুলো কিন্তু আমি আসলে মহারান সমর্থক হিসেবে বললাম। মহারান এবার যেহেতু বলছেন, এবার বসুন্ধরা কিংসকে কিন্তু তাদের মাঠে মহারান হারিয়ে দিল। আসলে আমরা এই খেলার পূর্বে যতগুলো খেলা খেলেছি, সেটা জাতীয় লিগ হোক কিংবা আন্তর্জাতিক ম্যাচ হোক, কোনো ম্যাচে আমরা পরাজিত হইনি আমাদের নিজেদের ভেন্যুতে। আমরা মহারানের নিকট হাল্লা, আসলে আমাদের রেকর্ডটা 100 তো ভাঙতই। তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একটু খুশি যে এটা আমার প্রিয় দল মহারানের কাছে হেরে এই রেকর্ডটা ভেঙেছে। একটু অন্য প্রসঙ্গে টানি, আপনি তো বসুন্ধরা কিংসের সভাপতি, পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও সহসভাপতি। তো ফুটবলের যে যে উন্নয়ন, এখন আমরা খেলছি, দেশে বিদেশে খেলছি, বিদেশেও ক্যাম্প হচ্ছে, কিন্তু আমাদের র্যাঙ্কিংটা তো সেই তলানিতে ঠিক রয়ে যাচ্ছে। এটা কি আসলে আমরা র্যাঙ্কিং দিক দিয়ে যতটুকু পিছিয়ে পড়েছি, এর পূর্বে র্যাঙ্কিং থেকে উত্তরণের ক্ষেত্রে এখন যে সমস্ত নিয়ম কানুন আছে, যত পয়েন্টের যে সমস্ত হিসাব নিকাশ আছে, র্যাঙ্কিংয়ে এগুলো কিন্তু খুব দু একটা র্যাঙ্কিং বা 3-4টা খুব হুট করে কিন্তু আপনি র্যাঙ্কিংয়ে জাম্প দিতে পারবেন না। আস্তে আস্তে বাংলাদেশ গত এক বছরে বা যে জাতীয় দল যে সমস্ত ফলাফল করেছে আন্তর্জাতিক ম্যাচে, এটা যদি আজ থেকে ফিফার পূর্ববর্তী নিয়মে থাকতো, আমার মনে হয় যে র্যাঙ্কিং 20 থেকে 30 কেন 40 এ পর্যায়ে আরও লাভ দিত। কিন্তু এখন নতুন নিয়মের কারণে র্যাঙ্কিং কিন্তু আস্তে আস্তে এটা বাড়বে। তো আমার মনে হয় যে ফলাফল বাংলাদেশ জাতীয় দল ফল পেতে শুরু করেছে এই লিগের প্রতিদ্বন্দ্বিতা করে। তবে কিছুটা আমার যেটা মনে হয়, পাইপলাইনের যে সমস্ত প্লেয়ার সংকট আছে এখন, হয়তো এই সংকটটুকু থাকতো না যদি আমাদের জেলা লিগগুলো নিয়মিত হতো, এবং আগে যেমন স্কুল কলেজ টুর্নামেন্টগুলো নিয়মিত হতো, সে দিকগুলোতে আসলে আমাদের প্রচণ্ড একটা, কেন জানি ডিএফএফ বলেন বা যে বলেন, যারা জেলা লিগে ফুটবলের সাথে জড়িত আছেন, অধিকাংশ জেলাগুলো কিন্তু নিয়মিত লিগ হয় না। আমার জানা মতো 7 থেকে 8টি জেলাতে হয়তো লিগ নিয়মিত হয়, বাকি জেলাগুলোতে লিগ অনিয়মিত। আমার মতো প্লেয়ার বের করতে হলে এই লিগগুলো কোনো বিকল্প নেই। আপনি যে কথাটা বললেন, এই কথাটা ধরেন গত 5 বছর ধরেই সাবেক ফুটবলার বা বর্তমান ফুটবলার, বিভিন্ন সংগঠক সবাই বলে আসছে, কিন্তু এটা কার্যকারিতা দেখতে পাচ্ছে না। এটা কি বাফুফের ব্যর্থতা বলবেন, না জেলা ক্রীড়া সংস্থাগুলোর বা ওদের ব্যর্থতা বলবেন? আসলে যদি বলতেছি, তাহলে দুপক্ষের ব্যর্থতাকে আমি বলবো। আপনার বাংলাদেশে, আপনারা জানেন যে বাংলাদেশে যে আর্থসামাজিক যে প্রেক্ষাপট, সেই তুলনায় বাফুফে কিন্তু প্রতিটা আমাদের যতগুলো জেলা ক্রীড়া ফুটবল সংস্থা আছে, সবগুলোকে কিন্তু পৃষ্ঠপোষকতা করা সম্ভব না আর্থিক কারণে। আর জেলা ফুটবলের সাথে যারা জড়িত আছে, তারা যদি একটু সচেষ্ট, আমার মনে হয় একটা জেলা লিগ চালাতে 15 থেকে 20 লক্ষ টাকা বেশি প্রয়োজন হয় না। আমার মনে হয় তারা যদি একটু আন্তরিক হয়, একটু সচেতন হয়, তাহলে কিন্তু স্থানীয় পর্যায়ের পৃষ্ঠপোষকদের কাছ থেকে তারা সেই অর্থটুকু সংগ্রহ করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের কিছুটা উদাসীনতাই আছে বলে আমি মনে করি। শেষ প্রশ্নটা করি আপনাকে ভাই, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের প্রমিলা ফুটবলার আন্ডার-16 সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন নিয়ে ফিরল, বাংলাদেশের মহিলা ফুটবলের ভবিষ্যৎটা আপনি কেমন দেখেন? আসলে আপাত দৃষ্টিতে বাংলাদেশের মহিলা ফুটবল বয়সভিত্তিক দল বলেন একটু হয়তো সফলতা অর্জন করছে,
কিন্তু আমি মহিলা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। কারণ আপনি একটা দেশের জাতীয় দলের স্থায়িত্ব তখনই দীর্ঘমেয়াদী রূপ লাভ করবে যখন তার ঘরোয়া কাঠামো একটা সুদৃঢ় ভিত্তির উপর থাকবে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের নারী ফুটবলের ঘরোয়া কাঠামো একেবারেই দুর্বল। নামকাওয়াস্তে একটা নারী লীগ হয়ে থাকে, যাতে বড় দলগুলো একেবারেই অংশগ্রহণ করে থাকে না। আসলে এ ধরনের লীগ চালিয়ে আসলে ফুটবল উন্নয়ন করা সম্ভব নয়। হয়তো এখন বাফুফের আন্ডারে একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ চলে বলে মহিলা দল কিছুটা সাফল্য অর্জন করছে, কিন্তু আমি আসলে দীর্ঘমেয়াদে এই মহিলা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আচ্ছা, এই চিন্তার কথা বললেনই, এটাও গুঞ্জন শোনা যাচ্ছে যে বসুন্ধরা কিংস এবার মহিলা ফুটবল দল গড়বে না। আসলে আমরা কিন্তু লাইসেন্সিং এর সময় অতিক্রান্ত হয়ে গেছে, আমরা লাইসেন্সিং করিনি। দ্যাট মিনস আমরা এই বছরের জন্য আসলে কোনো মহিলা দল গঠন করছি না। আচ্ছা, মহিলা ফুটবল এই যে উত্তরণের উপায়টা কি? এই যে সংকটের কথা বললেন। আসলে মহিলা ফুটবল বাংলাদেশে যারা পেশাদার ফুটবল খেলে থাকে, বিপিএল খেলে থাকে, আমার মনে হয় যেন বিপিএল এর প্রত্যেকটা দল যেন নারী দল গঠন করে, সেক্ষেত্রে আসলে একটু বাধ্যবাধকতা আরোপ করা উচিত। তাহলে আমার মনে হয় যে লিগটা নিয়মিত করা যাবে এবং লিগটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নতুন নতুন প্লেয়ার বেরিয়ে আসবে। ধন্যবাদ ইমরুল হাসান আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা মিলিত হয়েছিলাম বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে। আগামী পর্বে আরো কোনো একজন সংগঠক কিংবা খেলোয়াড়ের সাথে মুখোমুখি হবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ধন্যবাদ।